গত 2 বছরেই কানাডা থেকে প্রচুর সংখ্যক লোক বেরিয়ে যাচ্ছে। 2022-এ ছিল এটা প্রায় 92,000, 2023-এ কিন্তু 94,000-এর উপরেরও লোক কানাডা থেকে বের হয়ে গিয়েছে। আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব যে কেন এতগুলো লোক কানাডা থেকে বের হয়ে যাচ্ছে। আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে কত সংখ্যক লোক প্রতি বছর কানাডাতে ইমিগ্রেন্ট হিসেবে ঢুকছে, আর কত সংখ্যক লোক অ্যাকচুয়ালি কানাডা থেকে বেরিয়ে যাচ্ছে এবং এটার কারণটা কি। তার আগে আমরা দেখি যে কোন প্রভিন্স থেকে কতজন লোক বের হয়ে গিয়েছে। অন্টারিও থেকে বেরিয়েছে সবচেয়ে বেশি 42,454 জন। ব্রিটিশ কলাম্বিয়া থেকে বেরিয়েছে 18,553 জন। কুইবেক থেকে বেরিয়েছে 13,818 জন। আর আলবার্টা থেকে বেরিয়েছে 12,650 জন। ম্যানিটোবা থেকে বেরিয়েছে 2,657 জন। সাসকাচুয়ান থেকে 1,846 জন। নিউ ব্রান্সউইক থেকে 670, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর থেকে 364 জন। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এখান থেকে বেরিয়েছে 260 জন। ইউকন থেকে 64 জন। নর্থ টেরিটরিজ থেকে বেরিয়েছে 4 জন এবং নুনাভার থেকে 0, কেউ বের হয়নি। 2022-23-এ বেরিয়েছে 94,576 জন যারা কানাডা লিভ করেছে বিভিন্ন কারণে, যেটা আগের বছর ছিল 2021-22-এ 92,876 জন। যদি 2020-21-এ আমরা দেখি সেটা সংখ্যাটা একটু কম, 66,627 জন। আবার 2019-20 এই কোভিড পিরিয়ডটাতে এখানে আবার বেরিয়েছে 77,591 জন। যেহেতু 2023-এ এই সংখ্যাটা 94,576 জন, সহজেই অনুমেয় 2024-এ এই সংখ্যাটা আরও বেশি হবে, 1 লাখ ছাড়িয়ে যেতে পারে। এখন আমরা একটু কারণগুলো খোঁজার চেষ্টা করি। এই প্রথম কারণটা হচ্ছে এখন বর্তমানে আনএমপ্লয়মেন্ট অথবা আপনার এক্সপেকটেশন অনুযায়ী জব খুঁজে না পাওয়া। আনএমপ্লয়মেন্টের রেটটা এক একটা প্রভিন্সে এক এক রকম। তারপরেও যেটা হচ্ছে যে অনেকে এখানে মানে নিজের প্রত্যাশা অনুযায়ী চাকরি খুঁজে পাচ্ছে না, বা যে চাকরি করে বা জব এমপ্লয়মেন্টে যে ওনারা বেতনটা পাচ্ছে বা যে আর্নিংটা করছে সেইটা কানাডার কস্ট অফ লিভিংয়ের সাথে অ্যাডজাস্ট করে তারা এখানে কুলায় উঠতে পারছেন না। সেকেন্ডটা হচ্ছে বেটার জব অপরচুনিটি। যেহেতু এখানে অনেক স্টুডেন্ট প্রতি বছর কানাডায় আসে এবং এদের থেকে একটা বড় অংশ কিন্তু ইউএসএ বলেন, ফিলিপিন বলেন, হংকং বলেন বা ইউরোপের বিভিন্ন দেশে ভালো ভালো জব অফার নিয়ে চলে যায়। সো যদি আপনার কাছে বেটার জব অপরচুনিটি থাকে তাহলে সেটা যে কোনো দেশ থেকেই হোক লোকজন লিভ করবেই। এটা হচ্ছে গিয়ে জব অপরচুনিটির জন্য। এখন আমরা জানি যে কানাডায় কস্ট অফ লিভিংটা কত। এভারেজ কস্ট অফ লিভিংটা হচ্ছে এখানে প্রায় 4,950 কানাডিয়ান ডলার মান্থলি, অর্থাৎ প্রায় $5,000। তো এই $5,000 তো আপনাকে আর্ন করতে হবে। তো এইটা এই মুহূর্তে যারা নিউ কামার্স বা ইভেন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে যে স্টুডেন্টরা বেরোচ্ছে তাদের জন্য প্রতি মাসে প্রথম থেকে $5,000 আর্ন করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে হাউজিং প্রাইস এবং হচ্ছে হাউজিং ক্রাইসিস, এই দুটো হচ্ছে সাইমালটেনিয়াস। উইন্ডসরে আমি যেটা দেখলাম যে প্রতিটা ব্লকেই কিছু না কিছু বাড়ি কিন্তু বিক্রি হচ্ছে। তো সেখানে কিন্তু প্রচুর দেখা যায় যে একটু পরপরই হোম ফর সেল বা হাউস ফর সেল এরকম লেখা থাকে, কিন্তু কেনার লোক এখন অল্প। বেচা বিক্রি হচ্ছে, কিন্তু ধরেন আমি একটা ধারণা দিই আপনাদেরকে, যে বাড়িটার মূল্য 2 বছর আগেও প্রাইসটা ছিল হয়তো $2 লাখ বা $4 লাখ, সেটা এখন বেড়ে হয়ে গেছে $7 লাখ, $7.5 লাখ, এমনকি $8 লাখ, মানে অলমোস্ট টুয়াইস। সাধারণ জনগণের কাছে এইটা অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে গেছে। আরেকটা হচ্ছে হাউজিং ক্রাইসিস, মানে হচ্ছে যে পরিমাণ ইমিগ্রেন্ট লোক কানাডা গভর্নমেন্ট এখানে আনছে, তো সেই পরিমাণ বাসা কিন্তু এখানে এখন অ্যাভেলেবেল নাই। বাসা অ্যাভেলেবেল নাই বলতে এরা কানাডিয়ানরা যে স্ট্যান্ডার্ডে থাকে সেই স্ট্যান্ডার্ডে নাই। এখন যেটা হচ্ছে একটা বাড়িতে হয়তো আগে 4-5 লোক থাকতো, সেখানে এখন 8-10 জন থাকছে। হোমলেস পিপলও বেড়ে গেছে এখানে। টরন্টোর ড্যানফোর্ডে আপনি গেলে আশেপাশে দেখবেন ডাউনটাউনেও বিশাল এক জায়গা জুড়ে আপনার হোমলেস পিপল আস্তানা গেড়ে রাস্তা দিন কাটাচ্ছে। আচ্ছা, এরপর আসি যে অনেকে একটা ভয় পায় যে হার্শ একটা ওয়েদার, মানে এখানে ঠান্ডাটা আসলে বিশেষ করে সাসকাচুয়ান বা নর্থে আপনি যত যাবেন ঠান্ডার প্রকোপটা আসলে ততই বেশি। যদিও যারা এখানে 2-4 বছর কাটায় দেয় তাদের একটা সময় কিন্তু তারা এটাকে অ্যাডপ্ট করে নেয়, যে তখন -30 -40 তাদের কাছে কোনো বিষয় না, এখানে জীবনযাত্রা চলে স্বাভাবিকভাবেই। কিন্তু তারপরেও অনেকে এই হার্শ ওয়েদারটা নিতে পারে না। এরপরে আসেন যে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। এখানে আপনারা অনেকেই শুনে থেকেছেন যে সাধারণ সর্দি কাশি জ্বর বা একটু সিভিয়ার জ্বর হয়ে গেছে আপনি সহজে ডক্টরসের অ্যাপয়েন্টমেন্টটা পাবেন না। ওরা আপনাকে 2 মাস 3 মাস পরে হয়তো সিরিয়াল দিবে, ততদিনে হয়তো আপনার জ্বর সেরেও গেছে, মাইগ্রেনের ব্যথা করছে সেটা সেরেও গিয়েছে।
কিন্তু এটা যদি আপনার সিরিয়াস কোনো অসুস্থতা হয় তাহলে কিন্তু দেরি করবে না, কারণ তাহলে আপনাকে অ্যাম্বুলেন্স ইমিডিয়েট নিয়ে যাবে, আপনার যত ট্রিটমেন্ট থাকে সেটা আপনাকে দিবে। কিন্তু সাধারণ সর্দি কাশি আমরা যেরকম বাংলাদেশে কিছু হলে আমরা ডাক্তারের কাছে দৌড় দিতে পারি বা আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, সেইটা এখানে সম্ভব না। আরেকটা কারণ হচ্ছে হোম সিকনেস। অনেকে এখানে আসেন 2-3 বছরের মধ্যেই তাদের আবার দেশের জন্য খুব মন কাঁদে। তো এটা বড় একটা অংশ আবার পিআর হয়ে যাওয়ার পরে বা পাসপোর্ট হাতে নেওয়ার পরে নিজের হোম কান্ট্রিতে ফিরে চলে যায়, অথবা অন্য কোনো কান্ট্রিতে ওয়ার্মার ওয়েদারের জন্য আবার অনেকে অনেক কান্ট্রিতে চলে যায়। যেমন অনেকে এখানে পাসপোর্ট হওয়ার পরে আবার ইউএসের দিকে মুভ করতে চায়, অথবা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে মুভ করতে চায়, স্পেনে মুভ করে, ফ্রান্সে মুভ করে। আর ইমিগ্রেন্টের চাপটা আসলে বেড়ে গেছে, যে ইউরোপের ইমিগ্রেন্ট বা অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন যে আরও স্ট্রিক্ট হয়ে গেছে নিয়মটা, তার একটা প্রভাব কিন্তু কানাডাতে পড়েছে। অন্যদিকে কানাডা যেহেতু ট্রুডো সরকার গত বছর একটা সুযোগ দিয়েছিল যে যারা এখানে টিআরভি ভিসা বা ভিজিট ভিসা এসেও যদি এলএমআই জব পেয়ে যায় তাহলে সে এখানে তাকে থেকে যেতে পারবে। ভালো খবর দেই, সেটা হচ্ছে গিয়ে কানাডা কিন্তু গভর্নমেন্ট আর একটা হাউজিং প্রকল্প হাতে নিয়েছে, যেটা হচ্ছে নেক্সট 8 থেকে 10 বছরের ভিতরে কানাডা প্রায় 40 লাখ বাড়ি বানানোর প্ল্যান হাতে নিয়েছে। আর ফাইনালি হচ্ছে গিয়ে যে যারা এসএলএম সিকারদের জন্য, তো এসএলএম সিকারদের মধ্যে আসলে প্রতি বছর হয়তো 40 থেকে 45% আপনার সফল হয় এসএলএম, যারা রিয়েল এসএলএম ক্লেম করে। এর মধ্যে কিছু হয়তো রিয়েল এসএলএম না সেরকমও বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এসএলএম একটা লিগেল পন্থা এখানে, এটা যেহেতু কানাডিয়ান গভর্নমেন্ট এখানে লিগেল, এটা ইলিগেল কিছু না, বাট প্রায় 60%-এর মতো কিন্তু এসএলএম প্রতি বছর এখানে ডিক্লাইন হয়। তো তাদের বড় একটা অংশ আবার একবার হোক রিঅ্যাপিল করে, দ্বিতীয়বার রিঅ্যাপিল করে, থার্ডবারও অনেকে করতে শুনেছি। তো বারবার এরকম রিঅ্যাপিল করে যখন একটা পর্যায়ে ওরা বছরের পর বছর ধরে কোনো সিদ্ধান্ত পায় না, তখন তাদের একটা বড় একটা অংশ কিছুটা ফ্রাস্ট্রেশনের কারণেই কানাডা লিভ করে যায়। তবে চট করেই এই সিদ্ধান্তে আসা যাবে না যে কানাডা একদম দিন শেষ, হ্যাঁ অনেক লোক চলে যাচ্ছে, 1 লাখ লোক চলে যাচ্ছে প্রতি বছর, তার মানে কানাডা যাওয়া যাবে না। আসলে সেরকম না, মানে একটা পয়সা যেরকম 2 পিঠই আছে, হাতের তালুর 2 পিঠ আছে, এরকম কানাডারও কষ্ট এবং সম্ভাবনা দুটোই আছে। তো যারা এখানে আছে, এই যে 1 লাখ করে লোক বেরিয়ে যাচ্ছে, 7 থেকে 8 লাখ লোক কিন্তু ঢুকছে, তারা কিন্তু এখানে ঠিক অপরচুনিটি খুঁজে নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই সফল হচ্ছে। তো রিজিকের মালিক আল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করতে তো কোনো বাধা নাই। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।